গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু লেটস এন্ড পিকচার। আর আমি সময় চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। দেখো সকাল সকাল উঠে একেবারে রেডি হয়ে গেছি, ঘড়ি টড়ি পরে সুন্দর করে পরিপাটি করে রেডি হয়ে গেছি, স্নানও হয়ে গেছে ইতিমধ্যে, সব কাজ সারা। আজ কিন্তু একাদশী রবিবার, আর আজকে সকাল সকাল যেতে হবে আমাকে আর্টের ক্লাসে। তো তার জন্য কিন্তু আমি ব্যাগটা গুছিয়ে নিয়েছি। এই হচ্ছে আমার ব্যাগ, আর এই যে ব্যাগটা নিয়ে নিলাম। এবার আমাকে বেরিয়ে যেতে হবে, আর আমার কাছে বেশি সময় নেই। অলরেডি ঘড়িতে 8টা বাজতে যায়, আর 8টা থেকে আমার ক্লাস। তাড়াতাড়ি করে ক্লাসে না যেতে পারলে, প্রপার টাইমে না ঢুকতে পারলে আমারই লস। তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে যাই, আর এখন যাই, তারপরে এসে তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো, টাটা। দীর্ঘ 2 ঘন্টার ক্লাস করার পর আমি বাড়ি ফিরে এলাম, আর এখনও কিছু খাওয়া হয়নি তেমনভাবে। 2টো বিস্কিট খেয়ে চলে গিয়েছিলাম ক্লাস করতে। তো তাড়াতাড়ি করে এসেই কিন্তু আগে বসে পড়লাম, আর একটু হাঁপিয়ে নিলাম, হাঁপ ছেড়ে বাঁচলাম মনে হচ্ছে। তো চলো আজকে কি এঁকেছি তোমাদেরকে প্রথমেই আমি দেখিয়ে দিই। তো আজকে আমি এঁকেছিলাম হচ্ছে একটা সুন্দর পাখি। তো তোমাদেরকে দেখাই 3টে পাখির ছবি। এটা হচ্ছে আমার ক্যানভাস প্যাড। এখন ক্যানভাস প্যাডেই আমি আঁকি, আর তার উপরে আমার অ্যাক্রিলিক কালার হয়, যেমনটা তোমরা বড় বড় ক্যানভাসে আঁকা দেখতে পাও, সেটারই ছোট্ট সংস্করণ হচ্ছে আমার এই ছোট্ট ক্যানভাস প্যাড। এটাতে মাত্র 10 শিট রয়েছে, আর এটার দাম কিন্তু প্রচুর, মাত্র 550-600 টাকার মতো এটা দাম নিয়েছিল এই ক্যানভাস প্যাডগুলো। তাই বুঝতে পারছি এক একটা পেজের দাম শুধুমাত্র কয়েকটা টাকা নয়, অনেকগুলোই। তাই সেগুলোকে খুব যত্নে রাখতে হয়। এই হচ্ছে আমার 3টে পাখি আঁকা, এর ওপরে অ্যাক্রিলিক কালার হবে। আর এটা কিন্তু আমি ওই যেরকম হয় না, তোমরা দেখতে পাও ওই সুন্দর সুন্দর যে এগুলো থাকে ক্যালেন্ডারের মধ্যে এটা আঁকা ছিল, তো সেখান থেকে নিচে। চলো এগুলো দেখিয়ে দিলাম তোমাদেরকে। এবার তোমাদেরকে এগুলো নিয়ে আমি একটু চলে যাই পাশের ঘরে। এগুলোকে সব গুছিয়ে রেখে দিতে হবে। রেখে দেওয়ার পরেই কিন্তু আমি সব গুছিয়ে নিলে একটু বেরোবো। আজকে কিছু খাবার তো বাইরে থেকে খেতে পারবো না, মিষ্টির দোকানে যাই। আমি প্রধানত একাদশীর দিনই মিষ্টির দোকান থেকে কিছু না কিছু খাই, তো সেটাই খাবো বলে ভাবলাম যে একটু বেরোতে হবে। তো তার জন্য ব্যাগটা গুছিয়ে নিলাম, নিয়ে আর তারপরে আমি বাইরে চলে এলাম, মানে পাশের ঘরে। আর সেখানে এসে কিন্তু ক্যানভাসটাকে সুন্দরভাবে আগে গুছিয়ে নিলাম, আর তারপরেই সেটাকে কিন্তু রাখতে চলে গেলাম। এই দেওয়ালটাকে সুন্দর করে সাজিয়েছি। এখানে বেশ কয়েকটা বই নেই, পাশে ছিল একটা ছোট্ট রিং লাইট, আর তার সাথে কিন্তু রয়েছে শুভ নববর্ষ লেখা, যে আমি কুলোটা তৈরি করেছিলাম সেটা। এদিকে বিছানাটাও গোছানো হয়নি, থাক বিছানাটা এমন আছে থাক, এরপরে আর একটা কাজ ছেড়ে নিই। এরপরে দেখলাম যে ঘড়িটাকে একটু ঠিক করতে হবে। ব্যাটারি আগের দিনে কিনে এনেছিলাম, তোমরা আগের ভ্লগে অবশ্যই দেখতে পেয়েছো। তো ঘড়িটাতে দেখো টাইমটা কিন্তু আটকে গিয়েছে। হঠাৎ করে দেখলাম আবার ঘড়ির কাঁটা চলছে, তবে ব্যাটারিটা নিশ্চয়ই ফুরিয়ে গিয়েছে, তাই জন্য কিন্তু কাঁটাটা আটকে গিয়েছে, এবং এটা খুব বেশিক্ষণ চলবে না, আবার যেকে সেই হয়ে যাবে। তাই ব্যাটারিটা চেঞ্জ করে নেওয়া উচিত। প্রথমে ব্যাটারিটাকে নিয়ে আমি বসে পড়েছি, আর এখানে কিন্তু এই ব্লু কালারের ব্যাটারিটা দেখে আমি একটু অবাক হয়েছি, কারণ আমরা প্রত্যেকবারে এভারেটির ব্যাটারি আনি, তবে এখন সব হরেক রকমের জিনিসের ভিড়ে সেই আগেকারের দিনের যে জিনিসগুলো, সেই জিনিসগুলোর মাহাত্ম্যটাই কিন্তু কোথাও গিয়ে লুপ্ত হচ্ছে। কিছু করার নেই, এটাই ভবিষ্যৎ প্রজন্ম, এটাকে আমাদের মেনে নিয়ে চলতেই হবে, কিছু করার নেই। তো ওই ব্যাটারিটাকে আমি ছুঁড়ে ফেললাম, তারপর ভাবলাম অন্যদিকে একটু ছুঁড়ে ফেলি। আসলে এটা বেসিক্যালি শর্টসের জন্যই আমি ভালো করে এরকমভাবে করছিলাম, তবে ঠিক আছে। আর এই যে ঘড়িটা দেখো এখন মোটামুটি চলছে, তারপরে এটাকে আমি লাগিয়ে দিলাম। মোটামুটি এবার ঠিক করতে হবে টাইমটা। তো আমি একটুখানি চাপ্পড় মেরে মেরে দেখছিলাম যে ঠিকঠাক চলছে কিনা। আসলে ঘড়ির কাঁটাটা উল্টো দিকে ঘুরছিল, এই দেখো। হঠাৎ করে 12টার ওই দিকে না গিয়ে 11-12তে না গিয়ে এদিক থেকে 1 থেকে 12র দিকে যাচ্ছিল, 11র দিকে। মানে আমি তো দেখে অবাক, সত্যি ঘড়ির কাঁটা উল্টো দিকে ঘুরতো, এবং সময় যদি পিছিয়ে গিয়ে আবার আমি আমার মা বাবাকে ফিরে পেতাম, তার থেকে ভালো বোধহয় আর কিছু হতো না। কিছু করার নেই, সেটা আমাদের ভাবনাতেই থেকে যাক আজীবন। মা বাবা থাকবে চিন্তনে, মা বাবা থাকবে মননে, নিজের মনের ভিতরে তাদের বাস থাকবে, তাদের দিয়ে যাওয়া শিক্ষা নিয়েই বেঁচে থাকবো, এবং সেটাতেই পরিচয় পাবে কার মা বাবা কেমন ছিল। তো এটাই বলতে পারি। আর তারপরে আমি কিন্তু ঘড়িটা দেখে দেখে একটু টাইমটা ঠিক করছিলাম, আর আমি 5 মিনিট একটু বাড়িয়েই রাখছিলাম সত্যি কথা বলতে। তো এখানে ঘড়িতে আমি দেখেছিলাম 10টা 27, তাই জন্য আমি করে দিলাম 35, মানে মোটামুটি ওই 7 মিনিট মতো বাড়িয়ে দিলাম, 7-8 মিনিট মতো। আমি বললাম যে ঠিক আছে, একটু বাড়ানো থাক, কোনো অসুবিধা নেই। তারপরে আমি ঘড়িটাকে লাই করে দিলাম। এবার এটা ছাড়া না দেওয়ালটাকে খালি খালি লাগছে। এবার তোমরা দেখতে পাচ্ছ যে দেওয়ালে যে আমি যে কালারিং কাগজগুলো লাগিয়েছিলাম সব ছিঁড়ে ফেলে দিয়েছি। কেন বলো তো, সব ঝুলে গিয়েছিলো, খুলে গিয়েছিলো। আমাদের ঘরে যেহেতু প্লাস্টার করা নেই, আর এত রোদে কিন্তু আঠা শুকিয়ে গিয়েছিলো, তার জন্যই এমনটা করতে হলো, কিছু করার নেই। আর এই যে দেওয়ালটা, এটা একেবারে ঘড়িটা ছাড়া শূন্য লাগে। আর আমি ঘুম থেকে উঠি প্রথম চোখটা যায় ওই দেওয়ালেই। তো আমি না সবসময় উঠে আগে দেখি যে ওখানে কি আছে। তো এটা কমপ্লিট করে আমি বাইরে বেরিয়েছি, আর দেখো রাস্তাতে যেতে যেতে কাকে দেখলাম বলো তো, দীপ্তিদিকে। কিন্তু দীপ্তিদিকে পেছন থেকে আর ডাকিনি, নিশ্চয়ই কাজে বেরিয়েছে, বিরক্ত করবো না, সে তার এক মনে কাজে যাক। তারপরে চলে এলাম আমি মিষ্টির দোকানে মিষ্টি নিতে।
তবে মিষ্টি নিয়েছিলাম হচ্ছে আমার কী নিয়েছি চলো বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো, এখন আর বললাম না। টাকা দিয়ে মিষ্টি নিয়ে চলে গেলাম, আজকাল কোনো মেস ঘটেনি, নাহলে মিষ্টি দোকানে এসে আগের বাড়ি যা কাণ্ড ঘটিয়েছিলাম। ব্যাস চলে এলাম বাড়িতে, দেখা যাক। এই ঠোঙাতে রয়েছে কিন্তু নিমকি, যেক্ষুনি তোমাদের সামনে বার করবো। নিমকিটা সত্যি কথা বলছি আমি কখনো ট্রাই করিনি আমাদের এই দোকানে। আমি প্রধানত কচুরি আর তরকারি নিতে গেছিলাম, কিন্তু এমন একটা কপাল যে আমি কোনোদিনই পাই না। আর এই দোকানটা জানি না কিসের মিষ্টির দোকান, যে সকাল 10টাতে গেলেই কচুরি পাওয়া যায় না। এমন কিছু কিন্তু সেল ভেবো না যে প্রচুর পরিমাণে রয়েছে বা দোকানে লাইনের পর লাইন পড়ে যাচ্ছে তার জন্য পাচ্ছি না। ওরা অর্ধেকের বেশি দিন করেই না। তো এটা আমার একটা বলতে পারো ওদের প্রতি একটা ক্ষোভই বলতে পারো, কারণ মিষ্টির দোকান পাড়াতে থাকবে, সেখানে সব কিছু থাকবে, এটাই তো চাই। তো আমি তারপরে এই নিমকিটাই ট্রাই করলাম। তবে সত্যি কথা বলছি, নিঃসন্দেহে নিমকিটা ছিল খুব ভালো খেতে, আমার বেশ ভালো লেগেছে। এটা খাওয়া দাওয়া মোটামুটি হলো। এবার ভাবে একটু মাখা সন্দেশটা খাই। মাখা সন্দেশটা কোনো অ্যাঙ্গেল থেকেই মাখা সন্দেশ ছিল না, কারণ মাখা সন্দেশ একটা তাল পাকানো থাকে, সেখান থেকে কিছুটা কেটে দেয়, এখানে ঝুড়ি করে ছড়ানো, আর তার মধ্যে কিন্তু একটা নারকেল তেলের উগ্র গন্ধ বেরোচ্ছিলো, জানি না কেন, ওই তেল চিটে যেমন একটা গন্ধ হয়। তবে এটা আমার খেতে লেগেছে একেবারে জঘন্য। আমার মুখের এক্সপ্রেশন দেখে একদম তোরা বিচার করতে যেও না যেটা কেমন ছিল। আমি বলবো এটা একদম পয়সা নষ্ট, কারণ এটাতে আমার সত্যি কথা বলতে নিয়েছিল দাম কত জানো, 50 গ্রাম 25 টাকা। আমার পুরো 25 টাকা জলে গেছে। তারপরে দেখো এক এসেছিলো দাদা, সে দিয়ে গেছে টিউব, সেটা হচ্ছে আমার ভাগ্নের জন্য, ও সাঁতার শিখবে তো তাই জন্য। আর এদিকে মোটামুটি ডালিয়াটাও ততক্ষণে হয়ে গেছে, চারিদিকে ডাল ছড়িয়ে গিয়ে কী অবস্থা হয়ে গেছিলো দেখতেই পাচ্ছ। এদিকে আমি ডালটা বার করে নিচ্ছি, আর কোনোদিন কিন্তু মাখা সন্দেশটা আমি ট্রাই করবো না। এটাতে আমার শিক্ষা হয়ে গিয়েছে যে কীরকম ওটা ছিল। তো কিছু করার নেই, সব জিনিস তো সব রকম হয় না। আর এই প্রেশার কুকার খোলাটা কিন্তু আমার কাছে একটা বিশাল বড় যুদ্ধ, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। তবে এখন না মোটামুটি শিখে গেছি, দিদি একবার শিখিয়ে দিয়েছিল, তারপরে দীপ্তি দিও একবার দেখিয়ে দিয়েছিল, তার জন্য এখন মোটামুটি পারি। আর তার জন্য কিন্তু আমি এটাকে খুলে ফেলছি। তারপরে তোর এটাকে করার পরে কিন্তু আমি খেয়ে নেবো, কারণ আজকে কিন্তু সকাল থেকে খাওয়া হয়নি, কিন্তু সকালবেলা থেকে স্নান টান করে একেবারে পরিপাটি হয়ে রেডি হয়ে গিয়েছি। তো রেডি হয়ে গেছি যখন, তখন তো খাওয়া দাওয়া তো করতেই হবে বলো। আর ওই দাদাটি এসেছিলো, তারও কিন্তু একাদশী, তো তার কাছে এগুলো বলতে কোনো অসুবিধা নেই, কারণ তারও সদ্য পিতৃহারা হয়েছে। তার এটা বোধহয় কয়েক নম্বর, 2বার বা 3য় এরকম হতে পারে একাদশী। তবে আমার ক্ষেত্রে এটা অনেক দিনের হতে চললো, তো আমার কাছে এটা অভ্যাসজনিত হয়ে গিয়েছে। আর আজকে ভুলবশত অনেকটা পরিমাণে ডালিয়া হয়ে গিয়েছিল, তাই জন্য অনেকটাই আমি বার করে নিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছ যে ডালিয়ার মধ্যে আমি প্রথম দিকটা ঝোল ছিল, ওপর দিকটা, নিচের দিকটা এতটা পরিমাণে ঠিক ছিল যে বার করতে খুব অসুবিধা হচ্ছিলো। ঠিক আছে, এটাকে দিয়ে আজকে কিন্তু খাওয়া দাওয়াটা কমপ্লিট করব। আর তারপরে কিন্তু খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেলে আমার মোটামুটি আর তেমন কোনো কাজ নেই, আজকে একটু রেস্ট নেবো। দেখা যাক আজকে ছাদে যাওয়া হয় কি না। মনে হচ্ছে আজকে আর হয়তো যাবো না, তবে তোমরা ভিডিওটা চলতে থাকলে পুরোটা দেখতে পাবে। তো এখানে মোটামুটি এই কাজটা করতে করতে অনেকটা আমার সময় লাগলো। আর মিষ্টির দোকান নিয়ে আর নতুন করে কিছু বলবো না, কারণ মাখা সন্দেশের এক্সপিরিয়েন্স কোথায় ভালো বা কোথায় মিষ্টি কিছু সেরা পাওয়া যায় সেটা কিন্তু অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও। এর আগে একটি মিষ্টির দোকানে গিয়েছিলাম, যেটা আমাদের সোদপুরের এখানে বিখ্যাত। তো সেখানে যখন গিয়েছিলাম, সেখানে কিন্তু মিষ্টি কেন গজা কেন এত সুন্দর খেতে ছিল যে যেটাকে আর বারে বারে বলে বোঝাতে হবে না। এদিকে দেখো আমি পুরো জিনিসটা ঢেলে ফেলেছি, ডালিয়ার মধ্যে একটু দিয়েছিলাম সয়াবিন, তোমরা যেটা জানোই। আর তবে আজকে ডালিয়ার মেকিংটা তোমাদেরকে দেখানো হয়নি, কারণ তখন একটি ভিডিও আমি আপলোড করছিলাম, তার জন্য কিন্তু আর দেখানো হলো না। তো ডালিয়ার এই যে প্রেশার কুকারে করেছিলাম, আমাদের প্রেশার কুকারটা খুব ছোটো, বোধহয় 750, তো সেই জন্য এর ভেতরে কিন্তু একটু জল দিয়ে দিলাম। আর তারপরে একটু টেস্ট করে দেখছি যে নুন চিনিটা ঠিকঠাক আছে কিনা, মোটামুটি ঠিকঠাকই আছে। আর তার মধ্যে আমি কিন্তু খুব সিম্পলভাবে করি, একদম তেল দিয়ে কিছু ফোড়ন দিয়ে, তারপরে এগুলো দিয়ে একটু নাড়িয়ে জল দিয়ে মশলাগুলো দিয়ে ফুটিয়ে নিই, ব্যাস। আর গরমে হাতটা কিন্তু পুড়ে গেল, যেটা আমার প্রায়ই হয়ে থাকে। আর এই হচ্ছে আমার ডালিয়াটার আউটলুক। এটা কিন্তু নিচের দিকটা বেশি গ্রেভির ছিল, আর ওপর দিকটাতে কিন্তু একটু ঝোলটা ছিল, তবে আমার এটা খেতে ভীষণ ভালো লেগেছে। আর তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে সয়াবিনের টুকরো যেগুলো ছিল। তবে এটার সাথে কিন্তু আমরা আগে আলুর দম করতাম, এখন আর কিছু করি না সত্যি কথা বলতে। এখন এইগুলো দিয়েই সাধারণভাবে খাওয়া দাওয়া আমার কমপ্লিট হয়ে যায়, মানে এটা করে নিলে এটা দিয়ে খেয়ে নিই। আসলে মা যখন ছিল, তখন বাবা মারা যাওয়ার পরে আমরা যখন একসাথে একাদশী করতাম, মা এবং আমি, তখন কিন্তু আলুর দম করা হতো, সাথে মা পাঁপড় ভাজতো, অনেক কিছু করতাম। তবে এখন আর সেই সব কিছু হয়েই ওঠে না, জানো তো। শুধু আমি একাই করিনি, আর আমি তো রান্নাবান্না তেমন পারিও না, তাই জন্য অল্প করে যেটুকুনি করা যেতে পারে সেটুকুনি আমি করে ফেলি। তো এটা নিয়ে নিলাম, আর তারপরে এটা দিয়ে আজকে খাওয়া দাওয়াটা কমপ্লিট করবো। আর কিছু কাজ নেই, মোটামুটি খাওয়া দাওয়াটা কমপ্লিট হলে ইচ্ছা আছে একটু ঘুমিয়ে পড়বো। আর বিকেলবেলা একটু রিহার্সাল করার ইচ্ছা আছে, পাশাপাশি দাদা সেও কিন্তু ডান্স করবে, তো তার ডান্সটা একটু তুলিয়ে দিতে হবে আমাকে বলেছে। তো এত আবদার করে বললো, আমারও বেশ ভালো লেগেছে। ঠিক আছে, তার ডান্সটা তুলিয়ে দেওয়ার ব্যবস্থা করি। তো এখানে আমি ডালিয়াটাকে চাপা দিয়ে দিলাম ঝুড়ি দিয়ে, কারণ প্রচণ্ড গরম, এখনই ফ্রিজে ঢোকানো যাবে না। এই সবে দেখলে নামালাম, আর তাহলে এটা হোক। আর এখানে কিন্তু ফ্যানের সামনে দিয়ে দিলাম যাতে একটু ঠান্ডা হয়, প্রচণ্ড পরিমাণে গরম ছিল। ভেবেছিলাম হাত দিয়ে খাবো, তারপর রেস্টটা নিলাম না, কারণ কয়েকদিন আগে আমার হাত পুড়ে গিয়েছিলো, তোমরা জানো। তো নিজের
নিজের সেফটি নিজের কাছে, তাই জন্য এখানে আমি খুঁজতে বসে গেছিলাম চামচ। তো দেখি চামচ পাই কিনা। এই যে চামচটা ভালো করে ধুয়ে নিতে হবে, তার জন্য বোতলটা নিয়ে চলে যাই। আর এই চামচটা ধুয়ে নিলে তারপর আমি একটু ফু দিয়ে অল্প অল্প করে খাওয়া শুরু করে দেবো। এই খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেলে আর মোটামুটি কোনো কাজ নেই তেমন, আমার ঘরে তেমন কোনো কাজ থাকে না। একাদশীর দিন তো তেমনভাবে থাকেই না, দিদিও তেমনভাবে একাদশীর দিন খুব একটা আসে না, কারণ সেদিন তো আর খাবার দিতে পারে না, তাই জন্য আর তেমনভাবে আসে না। আর দেখো এত ছুটোছুটি করে চারিদিকে, আমারও নিজেরও খারাপ লাগে যে ওকে আবার বলবো যে আমার বাড়িতে আয়, এসে এই কাজটা কর ওই কাজটা কর, তার জন্য আমি আর ওকে ডাকিও না একাদশীর দিন। স্পেশালি আমি খাবারটা বানিয়ে নিই, নিজের খাবারটা নিজে বানিয়ে নিই, তার জন্য কিন্তু আমি বানিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছি এত পরিমাণে গরম ছিল যে আমি ওই ঘর থেকে একটু ঘুরে এলাম, আর তারপরে কিন্তু ফু দিয়ে এটাকে খাওয়া শুরু করে দিলাম। আর দরজাটা বন্ধ করে দিয়েছিলাম, কারণ দরজাটা না বন্ধ করলে কিন্তু হতো না, কারণ বাচ্চারা মাঝে মাঝে আমাদের বাড়িতে আসে, বা তখন যদি খাওয়া দাওয়ার সময় আসে, আর এই স্পেশালি একাদশীর খাবারটা নিয়ে কিন্তু কাউকে না দেখানোটাই উচিত, তো সেই জন্য আমি সেটাই করি। আর তারপরে এখানে খাওয়া দাওয়াটা মোটামুটি আমি কমপ্লিট করছি। খাওয়া দাওয়াটা কমপ্লিট করার পরে তেমন কোনো কাজ নেই, দেখা যাক কী হয়। আর এরপরে দেখি ঘুমটা না এই কয়েকদিন ধরে, জানো তো লাস্ট কয়েকদিন ধরে তেমনভাবে হচ্ছেই না, জানি না কেন। আর একটু গরম লাগলো বলে অল্প একটু জল খেলাম। এই কয়েকদিন ধরে ঘুমটা নিয়ে সত্যি কথা বলছি খুব আমি ভিয়েট হয়ে রয়েছি। লাস্ট কয়েকদিন খুব বাজে স্বপ্ন আসছে, এই স্বপ্নটা দিয়ে আমি কী করে বেরোবো, যদি তোমরা কেউ জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। খুব বাজে স্বপ্ন দেখছি, হঠাৎ এমন স্বপ্ন দেখছি যার কোনো মাথা মুন্ডুই নেই। ব্যাস খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম, তারপরে এসেছিলাম একটু ছাদে। আর এই দেখো ছাদের আজকে কিন্তু আউটলুকটা খুব সুন্দর ছিল, চারিদিকে বজ্রবিদ্যুৎ হচ্ছিলো, আর এদিকে সূর্য ডোবাটা তোমাদের একটু আভা দেখাতে পারলাম, মানে সূর্যটা প্রায় ডুবে গিয়েছে, গোধূলি বলা চলে এই সময়টাকে। তো তারপরে ওই একটা হ্যাক দেখেছিলাম ফোনে, যে ফোনটাকে রেখে নাকি এইভাবে করলে নাকি ফোনের মধ্যে সানরাইজটা পড়ে, তবে আমার কিছুই পড়েনি তেমন, আসলে সূর্যটা একেবারেই ডুবে গিয়েছিলো, তো তাই জন্য হয়তো হতে পারে। আর এদিকে তারপরে আমি দাঁড়িয়েছিলাম। তো তোমাদেরকে বলি যে আমি বাজে স্বপ্ন দেখছি, জানি না কেন, মানে স্বপ্নটার কোনো মাথামুন্ডই নেই। মানে হঠাৎ করে দেখলাম আমার মা নাকি উন্মাদ হয়ে গেছে, এবং তারপরে সে একটি জায়গায় চলে গিয়েছে, এবং আমি সেই সময় অনুপস্থিত আমার বাড়িতে, এবং সেখান থেকে আমি যখন বাড়িতে ফিরেছি দেখি আমার মা নেই, এবং সেখানে আমার মা মারা গিয়েছে, এবং আমি আমার মায়ের শেষ দেখাটুকুও দেখতে পেলাম না। মানে যে স্বপ্নের সাথে আমার কোনো বাস্তবের মিলই নেই, এবং পাশের বাড়ি এক ঠাকুমা এসে আমাকে যাচ্ছে তাই করে অপমান করছে, এবং তাকে আমি দুর্ব্যবহার করে আমার বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছি, তার বৌমা আমাকে আরও খারাপ কথা বলছে। আমি জানি না কেন এমনটা আমার সাথে হচ্ছে, এবং আমি কেন এমনভাবে এমন কিছু দেখছি। তো আজকে দেখো তারপরে এই সমস্ত ফুলগুলো তোমরা দেখছো ঠিকই, কিন্তু আমি এমন কথা বলছি তোমরা ওই দুটো জিনিসকে রিলেট করতে পারছো না। কত সুন্দর দেখো আকাশ, আর এই মেঘটা তোমাদের সাথে তুলবো না, সাথে কিন্তু চাঁদ সূর্য একই আকাশে ছিল, ভালো লাগছিল, তাই জন্য ভাবলাম তুলি। ওই দেখো ওই আকাশে একদিন আমরা চলে যাব, ভাবতেও পারি না বলো। কি আছে, একদিন তো যাবোই, আসলে সব কিছুকে এক্সপিরিয়েন্স করাটা উচিত। ওই ইউনিভার্সে কি হচ্ছে কেমন হবে সেটা কিন্তু আমরা তখনই যেতে পারবো যখন আমরা ওখানে যেতে পারবো। এখান থেকে তো আমরা অনেক কিছুই কল্পনা করি, তবে সব কিছু কি ঠিক হয়? ব্যাস তারপরে এই ছাদ থেকে বাড়ি এলাম, আর তারপরে কিন্তু চলে গেছিলাম পাশের বাড়িতে দাদা নাচের রিহার্সাল শুরু করবে, তার আগে কিন্তু ড্রেস সিলেক্ট হচ্ছিলো। আর এখানে এই শাড়িটাকে সিলেক্ট করা হয়েছিল ড্রেস হিসেবে। এখানে ছিল একটা চলি, যেটা উনি স্পেশালি ওনার বেল্ট হিসেবে কোমরে ইউজ করবে। এখানে ছিল একটা গ্রিন কালারের ওড়না, যেটা দিয়ে উনি হয়তো পাকড়ি করবে, সেই সবেরই কথা হচ্ছিলো। আর এখানে বেশ কয়েকটা জুয়েলারিও কিন্তু আমরা দেখছিলাম। এই জুয়েলারিটা আমার স্পেশালি ভালো লেগেছে, এটা দেখতে পারি ওডিসি নাচের জন্য যেরকম ইউজ করা হয় না, ঠিক একেবারে ওই রকম, জানো তো বেল্টটা এত ভালো লেগেছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তাই জন্য আমি ভাবলাম একটু কি ট্রাই করে দেখবো, সুন্দর নিখুঁত কাজ। এর আগে কিন্তু দাদা এই যে জুয়েলারিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু এর আগে একবার ইউজ করেছিল, তো আমার এটা দেখে ভালো লেগেছিলো। আজকে যখন বার করেছে, সুযোগটা পেয়ে কেন ভিডিওটা করবো না বলো, আমার কাছেও তো একটা স্মৃতি হিসেবে থেকে যাবে, তোমরাও এগুলো দেখতে পারবে। ভাবলাম একটু গলায় দিয়ে ট্রাই করেই দেখি, তোমাদেরকে দেখাচ্ছিলাম আসলে এক হাত দিয়ে ফোন ধরে, আর এক হাত দিয়ে এভাবে হয়তো খুব একটা বুঝতে পারছিলাম না, তবে আমার বেশ ভালো লেগেছিলো, সেটা তোমরা আমার মুখের হাসি দেখেই বুঝতে পারছো। বেশ ভালো লেগেছে। আজকে একাদশী, তাই আমাকে চা দিতে চাইলেও আমি আর খাইনি, কারণ এই দিনটা আমি কোথাও কিছু বাইরে খাইও না। আর তার আগে একটু মিষ্টি দিয়েছিল, সেই মিষ্টিটাই খেয়েছি, তবে সেটা আর ক্যাপচার করা হয়নি, সেটা দুপুরের দিকে একটু গিয়েছিলাম তখন। আর এখানে দেখো এটা ইউজ করার পরে কিন্তু এটা তোমাদেরকে দেখিয়ে বলছি কতটা সুন্দর লাগছে। আর এটার পেছনে কিন্তু চেন ছিল, সুতো না, মানে কোনোভাবেই ছিঁড়ে যাওয়ার কোনো ভয় নেই। আর তারপরে এই জুয়েলারিটি আমাকে দাদা দেখাচ্ছিল, বলছে তুই যদি এটা পড়তে চাস তো নাচের জন্য পড়তে পারিস। তোমাদেরকে বলে রাখি 25 তারিখ অর্থাৎ 25শে মে রবীন্দ্র নজরুল সন্ধ্যা আমাদের পাড়াতে, তাই আমি খুব এক্সাইটেড। আর কয়েকদিন ধরে টানা রিহার্সাল চলছে আমাদের, তো সেই জন্য এটাও ট্রাই করছিলাম। কেমন লাগলো এই ভ্লগটা জানিও, সাবস্ক্রাইব করো চ্যানেলটা। টাটা।